নমস্কার। কলকাতার নিউ রিজিওনাল সেন্টার কলকাতা থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই দীপাবলি শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিএইচআইসি 110 ইউনিট 7 এবং 8। এখানে যে আজকে যে দুটি ইউনিট আলোচনা করা আর এখানে আলোচনা করা হবে তার মূল বিষয়বস্তু হলো একটি হলো দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ এডুকেশন, মানে ইংরেজি শিক্ষার বিস্তার বা পাশ্চাত্য শিক্ষার যে বিস্তার এবং তার সঙ্গে হচ্ছে তার পরবর্তী অধ্যায় হচ্ছে নিউ ল্যান্ড সেটেলমেন্ট, চিরস্থায়ী মহলবাড়ি রায়তবাড়ি যে বন্দোবস্তগুলো আমরা করেছি তাহলে সেই সম্পর্কে আজকে আলোচনা করা হবে। আমরা এর আগের অধ্যায়গুলো আলোচনাতে দেখেছি যে কোম্পানি কিভাবে তার বাণিজ্যিক ইসের থেকে বাণিজ্য এখানে করতে এসেছিল, কিন্তু কালক্রমে তারা কিন্তু এখানে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। তার মানে কি বণিকের মানদণ্ড পরিণত হয়েছিল রাজদণ্ডে। সুতরাং এখানে যখন তারা তাদের সাম্রাজ্য বিস্তার করলো, তারপরে আমরা দেখেছি সাম্রাজ্য বিস্তার করার পর তারা যে অর্থনৈতিক ক্ষমতা হাতে নিয়েছিল এবং সেই সঙ্গে এখানে তারা তারা এখানে আমাদের কিছু সুযোগ বা প্রাচ্যতত্ত্ব ইত্যাদি সম্পর্কে তারা এখানকার ভাষা শিক্ষা তারা আয়ত্ত করার জন্য অনেক রকমের ব্যবস্থা গ্রহণ করেছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোম্পানির বাণিজ্যিক স্বার্থে কিন্তু ভারতবর্ষের নবগঠনের পরিকল্পনা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করে। 19শ শতাব্দীর সূচনায় শিক্ষিত ভারতীয় সম্প্রদায় শিক্ষিত ইংরেজদের সংস্পর্শে আসার পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে কৌতূহলী হয়ে ওঠে। তাহলে কোম্পানির বাণিজ্যের স্বার্থে ভারতবর্ষের নবগঠনের পরিকল্পনা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গ্রহণ করেছিল। প্রাক ব্রিটিশ যুগে দেশীয় শাসকের রাজধানী তীর্থক্ষেত্র কিংবা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠা অনেক শহর কিন্তু ধীরে ধীরে ক্রমশ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছিল। এই কোম্পানি বাণিজ্যিক প্রয়োজনে নতুন নবনির্মাণের কাজ কিন্তু শুরু করেছিল। এই নবগঠিত শহরগুলির মধ্যে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ অনেকগুলি নগর কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে চলে যাচ্ছিল। তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক প্রয়োজনে নতুন নতুন নগর কিন্তু নির্মাণ করছিল। তার মধ্যে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই এই তিনটে নগরকে কিন্তু আবার তারা নতুন ভাবে গঠন এই নবগঠিত শহরগুলির মধ্যে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কলকাতাতে ব্রিটিশ গণতন্ত্রের প্রথম নবনির্মাণের কাজ শুরু হয়ে যায়। এই তাহলে কি কলকাতায় কিন্তু ক্রমশ আস্তে আস্তে ভারতবর্ষে সমগ্র ভারতের চিন্তা জগতে কিন্তু ঝড় তুলেছিল। এই নবসভ্যতা ও মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা গ্রহণের প্রতি প্রবণতা দেখা দেয়। তাহলে এই নবসভ্যতা এবং মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের মধ্যে কিন্তু ইংরেজি শিক্ষার গ্রহণের প্রবণতা দেখা দিয়েছিল। তার মানে এই যে নবসভ্যতা হলো, তাহলে সেই সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হলো এবং মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার গ্রহণের প্রবণতা দেখা দিয়েছিল। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরের অধিবাসীগণ বাণিজ্যিক এবং প্রশাসনিক খাতিরে ইংরেজদের সংস্পর্শে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ শহরের অধিবাসীগণ বাণিজ্যিক এবং প্রশাসনিক খাতিরে ইংরেজদের সংস্পর্শে আসায় ইংরেজি শিক্ষা গ্রহণের কিন্তু প্রয়োজনীয়তা উপলব্ধি করে। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত কিন্তু ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রসার কিন্তু অত্যন্ত সীমিত। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রসার কিন্তু অত্যন্ত সীমিত ছিল। কারণ ইংরেজি শিক্ষা কিভাবে প্রসার হবে, কোন খাতে অর্থ ব্যয় করা হবে, এই নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত একটা ডিবেট চলছিল। ফলে পাশ্চাত্য সভ্যতা যথেষ্ট সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 19শ শতাব্দীর সূচনায় শিক্ষিত ভারতীয় সম্প্রদায়
শিক্ষিত ইংরেজদের সংস্পর্শে আসায় পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে কিন্তু তারা কৌতূহলী হয়ে উঠেছিল। পাশ্চাত্য ধ্যান ধারণা জ্ঞান অর্জনের জন্য ইংরেজি শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কিন্তু বিশেষভাবে অনুভূত হয়। প্রাক ব্রিটিশ যুগে আমরা কি দেখেছি, বাংলা আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল না। হিন্দুদের জন্য ছিল চোর এবং চতুষ্পাঠী, মুসলমানদের জন্য ছিল মক্তব। এখানে কিন্তু তারা হিন্দুদের জন্য ছিল চোর এবং চতুষ্পাঠী এবং মুসলমানদের জন্য ছিল হচ্ছে মক্তব। এখানে কোরআন এবং ফরাসি শিক্ষা দেওয়া হতে উচ্চ শিক্ষার জন্য ছিল হচ্ছে মাদ্রাসা। অবশ্য প্রত্যেক গ্রামে একটি করে কিন্তু পাঠশালা ছিল। এখানে পাঠশালা কিন্তু হচ্ছে যেটা আমাদের হিন্দু শিক্ষা ব্যবস্থা একদম প্রাথমিক স্তর। এখানে প্রাথমিক শিক্ষার সুবন্দোবস্ত ছিল। ফার্সি ভাষা কিন্তু হিন্দুরাও শিখত, কারণ ফার্সি ভাষায় কিন্তু রাজকার্য চলত। এই শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা ছিল না। বিজ্ঞান শিক্ষা কিন্তু তাহলে কি এই শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা ছিল না, বিজ্ঞান শিক্ষা কিন্তু অপ্রচলিত ছিল। সবই ছিল কিন্তু কোন রকমের পরীক্ষাগার ছিল না। তাই ক্রমশ এই শিক্ষা ব্যবস্থা কিন্তু আধুনিক হয়ে উঠতে পারেনি। শিক্ষার মান ছিল অনেকটাই পিছিয়ে পড়া। তাহলে এই কোম্পানি প্রতিষ্ঠার প্রথম যুগে কিন্তু ইংরেজ শাসকগণ ভারতীয়দের শিক্ষা বিস্তার সম্পর্কে উদাসীন হলে 1823 খ্রিস্টাব্দে কিন্তু আমরা শিক্ষার বিস্তার সম্পর্কে উদাসীন ছিলেন। এক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে তারা কিন্তু মোটেই আগ্রহী ছিল না। তবু আমরা এর মধ্যে দেখতে পেয়েছি এদিকে দেশীয় ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সামান্য কয়েকটি কিন্তু সরকারি উদ্যোগ গৃহীত হয়েছিল। ওয়ারেন হেস্টিংস ভারতীয় ব্যক্তিগতভাবে অনেকেই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ভারতীয় সংস্কৃতি চর্চায় কিন্তু আগ্রহী ছিলেন। আবার ওয়ারেন হেস্টিংস ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে এত উচ্চ ধারণা পোষণ করতেন যে তাহলে কি আবার ওয়ারেন হেস্টিংস ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে এত উচ্চ ধারণা পোষণ করতেন যে 1781 খ্রিস্টাব্দে আরবি এবং ফার্সি ভাষায় চর্চা এবং মুসলিম আইন চর্চার জন্য কলকাতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার ওয়ারেন হেস্টিংস ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে এতটাই উচ্চ ধারণা পোষণ করতেন যে 1781 খ্রিস্টাব্দে আরবি এবং ফার্সি ভাষার চর্চা এবং মুসলিম আইন চর্চার জন্য কলকাতায় মাদ্রাসা স্থাপন করেছিলেন। এটি একই সময় সংস্কৃত সাহিত্য ইতিহাস এবং সংস্কৃত সাহিত্যে গবেষণার উদ্দেশ্যে উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি এবং 1792 খ্রিস্টাব্দে কাশী প্রশাসন জনতা বাংলার 1892 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ কিন্তু স্থাপন করেছিলেন। বারাণসী সংস্কৃত কলেজ স্থাপন করেন। চার্লস উইলকিনসন বাংলা ছাপার হরফ তৈরি করার ফলে বাংলা বই ছাপার জন্য কিন্তু এক নতুন রাজপথ তৈরি হয়েছিল। চার্লস উইলকিনসন বাংলা ছাপার হরফ তৈরি করার ফলে বাংলা বই ছাপার জন্য এক নতুন রাজপথ তৈরি হয়েছিল। 1800 খ্রিস্টাব্দে আমরা জানি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছে। তার মানে পাশ্চাত্য শিক্ষা বিস্তার খুব অল্প হলেও হচ্ছিল, কিন্তু তারা দেশীয় ভাষায় শিক্ষা বিস্তারে কিন্তু তারা নিয়েছিল। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত। ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে এই কলেজের নিবন্ধ অধ্যাপকগণ এক নতুন সাংস্কৃতিক জগৎ কিন্তু তারা গড়ে তুলেছিলেন। বিশেষ করে বাংলা ভাষা এবং সাহিত্যের উন্নতিতে কিন্তু এই কলেজের অবদান অস্বীকার। বিশেষ করে বাংলা ভাষা এবং সাহিত্যের উন্নতিতে কিন্তু এই কলেজের অবদান অস্বীকার। কোম্পানির একজন সিভিল সার্ভিস কর্মচারী স্যার চার্লস গান সর্বপ্রথম ভারতবর্ষে কোম্পানির একজন সিভিল সার্ভিস কর্মচারী স্যার চার্লস গান সর্বপ্রথম ভারতবর্ষে ইংরেজি শিক্ষা ব্যবস্থা। চার্লস গান কিন্তু হচ্ছে কোম্পানির সিভিল সার্ভিস কর্মচারী, তিনি ভারতবর্ষের প্রথম ইংরেজি শিক্ষা প্রবর্তনের সুপারিশ করেছিলেন এবং 1797 খ্রিস্টাব্দে এই মর্মে একটা স্মারকলিপি ডাইরেক্টর সভার নিকট পেশ করেন।
1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী কোম্পানি ভারতীয় কিন্তু ডাইরেক্টর সহ এই বিষয়টি অনুমোদন করেন। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী কোম্পানির শাসনাধীনে ভারতীয় শিক্ষাদানের উদ্দেশ্যে বার্ষিক 1,00,000 টাকা ব্যয় করার কথা বলেছিলেন। কিন্তু 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তাহলে কি ভারতীয় যে শিক্ষাদানের উদ্দেশ্যে বার্ষিক 1,00,000 টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয়। কিন্তু 1823 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। 1823 খ্রিস্টাব্দে সরাসরি সরকারি প্রচেষ্টায় কিন্তু শিক্ষাদানে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়। এই সময় জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন নামে একটি সরকারি দপ্তর কিন্তু গঠন করা হয়েছিল। উক্ত কমিটি 1813 খ্রিস্টাব্দে সনদ অনুযায়ী বরাদ্দকৃত অর্থ দেশীয় ভাষা শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত কমিটি 1813 খ্রিস্টাব্দে সনদ অনুযায়ী বরাদ্দকৃত অর্থ দেশীয় ভাষায় শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত কমিটি কলকাতায় একটি সংস্কৃত কলেজ স্থাপন করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। উক্ত কলেজ তাহলে মোটামুটি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কিন্তু তারা এই ভারতীয় শিক্ষা বিস্তার সরকারি প্রচেষ্টা শিক্ষাদানে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছিল। সেই সময় আমাদের এবং দেখা যায় যে পাশ্চাত্য শিক্ষার উপরে কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব আরোপ করা হচ্ছিল। 1813 খ্রিস্টাব্দে যে সনদ অনুযায়ী যে বরাদ্দকৃত অর্থ দেশীয় ভাষায় কিন্তু শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু এই যে পাশ্চাত্য কোন ধরনের শিক্ষার জন্য অর্থ ব্যয় করা হবে এই নিয়ে কিন্তু একটা বিতর্ক আমরা সবাই অবগত আছি। এরপরে কয়েক বছর ধরে শিক্ষা ভাষার মাধ্যম এবং শিক্ষা পদ্ধতি নিয়ে আঞ্চলিক ইনস্ট্রাকশন কমিটিতে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। প্রাচ্যবাদীরা ভারতীয় ভাষা, ভারতীয় প্রাচীন ভাষা ও সাহিত্যে সেবারে রাজ্যবাদীরা ভারতীয় ভাষা, ভারতীয় প্রাচীন ভাষা ও সাহিত্যের শিক্ষা বিস্তারে কিন্তু পক্ষপাতী ছিলেন। অপরদিকে পাশ্চাত্যবাদীরা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রাচ্যবাদীরা ভারতীয় ভাষা, ভারতীয় প্রাচীন ভাষা ও সাহিত্যের শিক্ষা বিস্তারে পক্ষপাতী ছিলেন। অপরদিকে পাশ্চাত্যবাদীরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসারের পক্ষে। একদিকে ছিল হচ্ছে অ্যাংলিসিস্ট, আরেকদিকে ছিল হচ্ছে ওরিয়েন্টালিস্ট। মেকলে ছিলেন ঘোরতর পাশ্চাত্যবাদী। তিনি মনে করতেন ভারতে ইংরেজি শিক্ষার প্রসার হলো কোম্পানির কিন্তু নৈতিক দায়িত্ব। ভারতে ইংরেজি শিক্ষার প্রসার হলো কোম্পানির নৈতিক দায়িত্ব। এই মতকে প্রতিহত করার জন্য ঔষধি সকল রাজপুত মনে করতেন ভারতে ইংরেজি শিক্ষা প্রসার হলে আমেরিকার উপনিবেশের মধ্যে কিন্তু ভারত তখন স্বাধীনতা চাইবে। এই মতকে আটকাবার জন্য কিন্তু মেকলে বলেছিলেন যে সেদিন আসতে অনেকটাই সময় লাগবে। তাই অবশেষে 1835 খ্রিস্টাব্দে ভারত সরকারের আইন সচিব মেকলে কিন্তু এই বিতর্কের অবসান ঘটান। অনেকে মনে করেছিলেন যে ভারতবর্ষে যদি ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে যায় তাহলে ভারতবর্ষ কিন্তু আমেরিকার মধ্যে স্বাধীনতা চাইবে। কিন্তু মেকলে সেই বিতর্ককে বন্ধ করে দিয়ে 1835 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত শিক্ষা সংক্রান্ত তিনি ভারতের শিক্ষা ও সাহিত্যের কঠোর সমালোচনা করেন এবং ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের সুপারিশ করেন। তিনি তার বিখ্যাত শিক্ষা সংক্রান্ত তদানীন্তন গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিক যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশটি পুরোপুরি গ্রহণ করার জন্য এবং 1835 খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে কেবলমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চার কিন্তু সরকারি নীতি গৃহীত হয়। মেকলের মিনিট ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের ক্ষেত্রে এক মাইলস্টোন হিসাবে কিন্তু চিহ্নিত আছে। প্রথম কিন্তু এই মেকলের মিনিটের মধ্য দিয়ে কিন্তু ভারতে ইংরেজি শিক্ষার কিন্তু প্রসারে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসারে কিন্তু সূচনা হয়েছিল।
উইলিয়াম বেন্টিং হিতবাদী দর্শনে অনুরাগী হওয়ার তিনি স্বয়ং ব্যক্তিগতভাবে ইংরেজি ভাষা শিক্ষাদানে পক্ষপাতী ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং হিতবাদী দর্শনে অনুরাগী হওয়ার তিনি স্বয়ং ব্যক্তিগতভাবে ইংরেজি ভাষা শিক্ষাদানে পক্ষপাতী ছিলেন। মেকলে ডাফ রাজা রামমোহন তার কি হচ্ছে, তাহলে মেকলে কি ছিলেন, বেন্টিং হিতবাদী দর্শনের হিতবাদী হচ্ছে যেটা আমরা জানি হচ্ছে উপযোগবাদ হিতবাদী। এই হিতবাদী দর্শনের পক্ষপাতী অনুরাগী হওয়া তিনি স্বয়ং ব্যক্তিগতভাবে ইংরেজি ভাষা শিক্ষাদানে পক্ষপাতী ছিলেন। মেকলে ডাফ রাজা রামমোহন প্রভৃতি পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে মত প্রকাশ করায় উইলিয়াম বেন্টিং এর পক্ষে 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ একটি রেগুলেশন ঘোষণা করা কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। তিনি এই রেগুলেশন দ্বারা ঘোষণা করেন যে শিক্ষা খাতে সরকারি বরাদ্দ অর্থ ইংরেজি ভাষা এবং বিজ্ঞান শিক্ষার জন্য ইংরেজি ভাষা এবং বিজ্ঞান শিক্ষার জন্য কিন্তু বরাদ্দ করা হবে। তবে বেন্টিং শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনা দেখলাম ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রসারে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেছিল। 1835 থেকে 1838 খ্রিস্টাব্দের মধ্যে পাবলিক ইনস্ট্রাকশন কমিটির নিয়ন্ত্রণে প্রায় 40টি বাংলাদেশে 40টি শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়। এর মধ্যে 1836 খ্রিস্টাব্দে কিন্তু হুগলি কলেজটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা বাইরে মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সিতে ইংরেজি শিক্ষা বিস্তার লাভ করতে থাকে। মাদ্রাজের স্কটিশ মিশনারিরা কিন্তু মাদ্রাজ খ্রিস্টান কলেজ এবং বোম্বাইয়ের শিক্ষানুরাগীরা তাহলে মাদ্রাজের যে বিখ্যাত খ্রিস্টান কলেজ এখানে কিন্তু স্থাপিত হয় এবং বোম্বেতে বিখ্যাত এই খ্রিস্টান কলেজ কিন্তু স্কটিশরা এরা কিন্তু বোম্বাই শিক্ষানুরাগীরা এই খ্রিস্টান কলেজ স্থাপন করে। 1835 খ্রিস্টাব্দে আমরা সবাই জানি কলকাতার মেডিকেল কলেজ স্থাপন করে এবং বাংলা এবং তথা ভারতের আধুনিক চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এক সূচনা করে। 1842 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অন পাবলিক ইনস্ট্রাকশনের পরিবর্তে কাউন্সিল অফ এডুকেশন কিন্তু স্থাপিত হয়েছিল। 1844 খ্রিস্টাব্দে কনকারিং গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজ শিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার ঘোষণা করায় ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার গ্রহণের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পায়। কাউন্সিল অফ এডুকেশনের উদ্যোগে 1855 খ্রিস্টাব্দের মধ্যে 151টি ইংরেজি বিদ্যালয়ে 13,000-এর বেশি ছাত্রীর কিন্তু ইংরেজি শিক্ষা ব্যবস্থা করা হয়। মানে ইংরেজি শিক্ষার গুরুত্ব সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট গুরুত্ব সহকারে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা কিন্তু করা হয়। কোম্পানি শাসনের শেষের দিকে অর্থাৎ 1845 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের সুপারিশযুক্ত একটি বিখ্যাত শিক্ষা সংক্রান্ত বই প্রকাশিত হয়। সালটা ছিল 1854 খ্রিস্টাব্দে। এই 1854 খ্রিস্টাব্দে কিন্তু স্যার চার্লস উডের সুপারিশযুক্ত একটি বিখ্যাত শিক্ষা সংক্রান্ত বই বা এডুকেশন ডেসক্রিপ্ট প্রকাশিত হয়। এই দলিলকে কিন্তু ম্যাগনা কার্টা বলা হতো। উডের ডেসপ্যাচের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তারে, উডের ডেসপ্যাচের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তারের কাজ হলো সরকারি দায়িত্ব। তাহলে শিক্ষা বিস্তারের কাজ করা হচ্ছে সরকারি দায়িত্ব। এই দলিলে পাশ্চাত্য শিক্ষা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা এবং স্থিতার এই জন্য আমরা কি দেখলাম, পাশ্চাত্য শিক্ষা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা এবং স্থির শিক্ষা প্রবর্তনের জন্য একটি সুসংহত পরিকল্পনা কিন্তু পেশ করা হয়েছিল। এই পরিকল্পনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু সুপারিশ করা হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে এই সুপারিশ অনুযায়ী কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সরকারের একটি সম্পূর্ণ দপ্তর কিন্তু গঠন করা হয়েছিল। তাহলে এই পরিকল্পনা কিসে করা হলো, এই বইলে পাশ্চাত্য শিক্ষা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা ও শিক্ষা প্রবর্তনের জন্য পরিকল্পনা পেশ করা হয়। এই পরিকল্পনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে এই সুপারিশ অনুযায়ী কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তারিখ হচ্ছে 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি।
উঠে ডিসপ্যাচে শিক্ষার উন্নতির জন্য এবং বিদ্যালয়গুলি শিক্ষার উন্নতির জন্য এবং বিদ্যালয়গুলি পরিচালনার জন্য সরকার একটি স্বতন্ত্র দপ্তর গঠনের সুপারিশ করা হয়েছিল। এমনকি শিক্ষক শিক্ষণের বিদ্যালয় স্থাপনের কিন্তু সুপারিশ করা হয়। এমনকি শিক্ষক শিক্ষণের বিদ্যালয় স্থাপনের কিন্তু সুপারিশ করা হয়। বিদ্যালয়গুলিতে সরকারি সাহায্য বা গ্র্যান্টিং এইডের কিন্তু বিদ্যালয়গুলিতে কি হলো যে এখন বলা হয় গ্র্যান্টিং বা সরকারি সাহায্য গ্র্যান্টিং এইড একটি হচ্ছে পুরো সরকার দ্বারা পরিচালিত, আরেকটি হচ্ছে যেমন গ্র্যান্টিং এইড মানে সরকারি সাহায্য ঘোষিত যে বিদ্যালয়গুলি। গ্র্যান্টিং এইড বা সরকারি সাহায্য প্রথা চালু হয়। কিন্তু সুপারিশ অনুযায়ী 1854 খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর বা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন নামে একটি কিন্তু স্বতন্ত্র বিভাগ গঠন করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখ দেশবাসী সুপারিশ অনুযায়ী 1855 খ্রিস্টাব্দে সরকারি শিক্ষা দপ্তর বা ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন নামে একটি স্বতন্ত্র বিভাগ কিন্তু গঠন করা হয়েছিল। এরপরে সামগ্রিকভাবে শিক্ষা বিভাগ পরিচালনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কিন্তু রূপরেখা গঠন করা হয়। 1818 খ্রিস্টাব্দে বম্বাই ইংরেজদের অধিকারে আসার পর এখানে ইংরেজ শাসকগণ কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রয়াসী হয়েছিলেন। গভর্নর এইটিন স্টোরের আমলে প্রতিষ্ঠিত নেটিভ এডুকেশন সোসাইটি দেশীয় ভাষায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা গ্রহণ করেছিলেন। 1844 খ্রিস্টাব্দে একটি শিক্ষা পর্ষদ বা বোর্ড অফ এডুকেশন কিন্তু গঠিত হয় এবং এই পর্ষদের সুপারিশ ক্রমে ইংরেজি ভাষার মাধ্যমে তাহলে 1840 খ্রিস্টাব্দে এখানে একটি শিক্ষা পর্ষদ বা বোর্ড অফ এডুকেশন গঠিত হয় এবং এই পর্ষদের সুপারিশ ক্রমে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রসারের নীতি কিন্তু গৃহীত হয়। 1845 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠিত কাউন্সিল অফ এডুকেশন উদ্যোগে এখানে এলেক্ট্রিক্যালে 1845 খ্রিস্টাব্দে হয়েছিল মাদ্রাজে প্রতিষ্ঠিত কাউন্সিল অফ এডুকেশনের উদ্যোগে এখানে এলপি স্টেট ইনস্টিটিউশন এবং একাধিক জেলা বিদ্যালয় কিন্তু স্থাপিত হয়েছিল। এইভাবে কোম্পানির আমলে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত এবং প্রসার ঘটেছিল। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এখানে এইভাবে কোম্পানি আমলে সরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত এবং প্রসার কিন্তু ঘটেছিল। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলেও এই শিক্ষা কিন্তু কখনো গণমুখী ছিল না, কারণ এটা শুধু শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই শিক্ষা কিন্তু সীমাবদ্ধ ছিল। এই শিক্ষা ব্যবস্থার সকল শ্রেণী কিন্তু কল্যাণ ঘটে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কি হয়েছিল? এই শিক্ষা ব্যবস্থার সকল শ্রেণী কিন্তু কল্যাণ ঘটেনি। সমাজের উচ্চ বিদ্যালয় পাশ্চাত্য শিক্ষার সুযোগ সমাজের উচ্চ বিদ্যালয় পাশ্চাত্য শিক্ষার সুযোগ গ্রহণ করে সমাজে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছিল। তাহলে কি সমাজের উচ্চ বিদ্যালয় পাশ্চাত্য শিক্ষার সুযোগ গ্রহণ করে সমাজে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে কিন্তু সক্ষম হয়েছিল। এতে কিন্তু মাতৃভাষা অবহেলিত হয়েছিল, কারণ শুধুমাত্র ইংরেজি শিক্ষার প্রসারে কিন্তু তখন মাতৃভাষা যদি অবহেলিত হয়, মাতৃভাষা অবহেলিত হওয়ায় সমাজের বৃহত্তম জনগোষ্ঠী এই শিক্ষা থেকে বঞ্চিত হয়। মাতৃভাষা অবহেলিত হওয়ায় সমাজের বৃহত্তম জনগোষ্ঠী কিন্তু এই শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাদের প্রাধান্য উঠে ডিসপাচে কিন্তু মাতৃভাষা এবং ইংরেজির উপরে কিন্তু উঠে ডিসপাচে ছিল মাতৃভাষা এবং ইংরেজির উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছিল। প্রকৃতপক্ষে যেখানে ইংলিশ শিক্ষাকে প্রাধান্য প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ইংরেজি শিক্ষার প্রসার ঘটে। সেখানকার ইংরেজি শিক্ষিত ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ কাজে কিন্তু তারা ছড়িয়ে পড়ে। তবে সেই যুগে ইংরেজি শিক্ষার সব থেকে বেশি প্রয়োজন ছিল এ কথা নতুন করে বলার কিছু নেই। এটা ঠিকই, তবে সেই যুগে ইংরেজি শিক্ষার যে সব থেকে বেশি প্রয়োজন ছিল এখানে নতুন করে বলার কিছু নেই। পাশ্চাত্যের শিক্ষা লাভ করে মানুষ যুক্তিবাদী হয় এবং তার ফলে বাংলা ভাষা ভারতে মনোরাজনীতি হয়। তাহলে পাশ্চাত্যের শিক্ষা লাভ করে মানুষ যুক্তি
ঊনবিংশ শতাব্দী বাংলায় যে মানবিক মুক্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে তার প্রধান চিত্র তাহলে আমরা জানি সেই অনুষ্ঠানে বাংলাতে নবজাগরণ দেখা দিয়েছিল তার মূল এরাই কিন্তু কারা কারা ছিল বাংলা যে মানবিক মুক্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো তার প্রধান ছিল কিন্তু এরাই। তবে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি উদ্যোগ অপেক্ষা বেসরকারি উদ্যোগের কিন্তু ভূমিকা ছিল বেশি। ভারতে আগত খ্রিস্টান মিশনারি এবং দেশীয় এবং বিদেশি চিন্তাশীল ব্যক্তিগণ এই উদ্যোগে প্রধান এটি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে এবং সরকারি উদ্যোগ অপেক্ষা বেসরকারি উদ্যোগের ভূমিকা কিন্তু ছিল বেশি। ভারতে আগত খ্রিস্টান মিশনারি এবং দেশীয় এবং বিদেশি চিন্তাশীল ব্যক্তিগণ এই উদ্যোগে কিন্তু প্রধান অগ্রণী ছিলেন। বাংলাদেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপটিস্ট মিশনের প্রচারক উইলিয়াম কেরির নাম সর্বাধিক উল্লেখযোগ্য। ভারতে খ্রিস্ট ধর্ম প্রচার তার প্রধান উদ্দেশ্য হলেও এদেশে ইংরেজি শিক্ষা তার বিশেষ ভূমিকা ছিল। তিনি মার্শম্যান তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তার করেছে। বাংলাদেশ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপটিস্ট মিশনের প্রচারক উইলিয়াম কেরির নাম কিন্তু ছিল সর্বাধিক উল্লেখযোগ্য। ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারে তার প্রধান উদ্দেশ্য হলে এদেশে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে তার বিশেষ ভূমিকা ছিল। তিনি মার্শম্যান এবং উইলিয়াম মার্ক বার্ট এই কেরি মার্শম্যান এবং উইলিয়াম বার্ট এই শ্রীরামপুর এই প্রচেষ্টা শ্রীরামপুরে কিন্তু ইংরেজি বিদ্যালয় এবং ছাপাখানা স্থাপিত হয়েছিল। কেরি প্রতিষ্ঠিত এই বিদ্যালয় 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজে আর কেরি প্রতিষ্ঠিত বিদ্যালয় 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজে কিন্তু পরিণত হয়। তাহলে প্রথমে এখানে কি স্থাপন করা হয়েছে ইংরেজি বিদ্যালয় স্থাপন করা হয়েছিল এবং কেরি প্রতিষ্ঠিত ইংরেজি বিদ্যালয় 1818 খ্রিস্টাব্দে বর্তমানে বিখ্যাত শ্রীরামপুর কলেজে কিন্তু পরিণত হয়। এই একই সময় রবার্ট মে নামক একজন কর্মপ্রচারক গুজরাটে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। 1820 খ্রিস্টাব্দে কিন্তু মিশন কলেজ স্থাপিত হয়। 1820 খ্রিস্টাব্দে কিন্তু বিশপ কলেজ স্থাপিত হয়েছিল। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1820 খ্রিস্টাব্দে কিন্তু বিশপ কলেজ কিন্তু স্থাপিত হয়। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহনের সহযোগিতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট নামে কিন্তু একটি বিদ্যালয় স্থাপন করেন। 1820 খ্রিস্টাব্দে বিশপ কলেজ স্থাপিত হয়েছিল। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহনের সহযোগিতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট নামে কিন্তু একটি বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয় পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজে কিন্তু পরিণত হয়েছিল। ইতিমধ্যে 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন পাস হওয়ায় মিশনারিরা ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার কিন্তু লাভ করেছিল। ইতিমধ্যে 1833 খ্রিস্টাব্দে চার্টার আইন পাস হওয়ায় মিশনারিরা কিন্তু ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের অধিকার লাভ করেছিল এবং তাদের প্রচেষ্টায় ভারতবর্ষে কিন্তু শিক্ষা করতে সংযোগ শুরু হয়েছিল। এই মিশনারিদের প্রচেষ্টা 1837 খ্রিস্টাব্দে কলকাতায় চার্চ ইনস্টিটিউশন এবং অন্যান্য জায়গায় কিন্তু অনেক রকমের কলেজ তৈরি হয়েছিল। 1852 খ্রিস্টাব্দে আটলান্টিক সেন্ট জোসেফ কলেজ এছাড়া কলেজ ছাড়াও মিশনারিরা সমগ্র দেশব্যাপী ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এদেশীয় এবং বিদেশীয় কয়েকজন চিন্তাশীল ব্যক্তির অবদান কিন্তু এই প্রসঙ্গে অবিস্মরণীয়। প্রথম দিকে ব্যক্তিগত প্রচেষ্টায় এদেশে ইংরেজি শিক্ষা ভাষা কিন্তু প্রচলিত হতো। ম্যাক্সিমামটা আমরা দেখতে পাচ্ছি বেসরকারি উদ্যোগে হয়েছিল। এ বিষয়ে শেনবার, মার্টিন ব্রান্ডন ব্রাউন, অ্যান্টনি ফিরিঙ্গি প্রভৃতি বিদেশিদের নাম কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য। দেশীয় চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে রাজা রামমোহন রায় ইংরেজি শিক্ষা বিস্তারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। তাহলে কি দেশীয় চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে রাজা রামমোহন রায় ইংরেজি শিক্ষা বিস্তারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে কোম্পানিদের 1 লক্ষ টাকা যাতে ইংরেজি ভাষা ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করা হয় সেদিকে রাজা রামমোহন তীব্র দৃষ্টি রাখেন। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে কোম্পানিরা 1 লক্ষ টাকা যাতে ইংরেজি ভাষা ও শিক্ষার জন্য ভাষা ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করা হয় সেদিকে রাজা
ডেভিড হেয়ার নামে জন্মের ঘড়ি ব্যবসায়ী কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা স্থাপন করে। ভালো পাঠ্যপুস্তকের কিন্তু খুবই সেই সময় অভাব ছিল। ইংরেজি এবং ভারতীয় ভাষায় পাঠ্যপুস্তক প্রকাশ করে সেই অভাব তিনি কিন্তু পূরণ করেছিলেন। স্কুল সোসাইটি ভালো স্কুলের অভাব অনুভব করে 1818 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর কলকাতার টাউন হলে একটি সভা থেকে ক্যালকাটা স্কুল সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব করা হয়েছিল। এই সোসাইটির উদ্দেশ্য ছিল ভালো স্কুল গড়ে তোলা এবং বর্তমান বিদ্যালয়গুলির উন্নতি বিধান করা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু তারা সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। ডেভিড হেয়ার কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। রাজা রামমোহন কিন্তু কলকাতায় বন্ধু কমলপুর বাড়িতে অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয় পরবর্তীকালে কিন্তু বিখ্যাত পূর্ণেন্দু একাডেমি নামে পরিচিত হয়। এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই সময় সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো 1817 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই সময় সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের প্রতিষ্ঠা। বাংলার নবজাগরণে এই কলেজের অবদান কিন্তু খুবই অনস্বীকার্য। রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইডিস্টের প্রতিষ্ঠায় কিন্তু রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাইডিস্টের প্রতিষ্ঠায় কলকাতার হিন্দু কলেজ কিন্তু স্থাপিত হয়েছিল। হিন্দু কলেজ কার কারণে থেকে স্থাপিত হয়েছিল মোটামুটি এটা আমরা সবাই জানি। হিন্দু কলেজ স্থাপিত হয়, তবে অনুষ্ঠানের মহিমা মনে করে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের রামমোহন জড়িত ছিল না, কিন্তু এর মত যথার্থ নাম বলে আধুনিক প্রতিষ্ঠাতাদের অনেকেই মনে করেন। বিশেষ করে শিবনাশান্তি, রামনারায়ণ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এর কথা থেকে জানা যায়। প্রাথমিক পর্যায়ে রামমোহন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছায় এই প্রতিষ্ঠানের কর্মসূচি থেকে সরে গিয়েছিলেন। পরবর্তীকালে কিন্তু এই কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে খ্যাত হয়েছিল। বাংলা তথা ভারতের সাংস্কৃতিক জগতে এই কলেজের অবদান কিন্তু অপরিসীম, কারণ কলেজের ছাত্রী বাংলা নবজাগরণ এই কলেজের ছাত্রীরা কিন্তু বাংলা নবজাগরণে নেতৃত্ব দিয়েছিলেন। ইতিমধ্যে জয়রাম ঘোষাল এবং বহু প্রচেষ্টা যথাক্রমে বেনারসি ইংরেজি বিদ্যালয় এবং ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠিত হয়। 1827 খ্রিস্টাব্দে দেশীয় রাজেন্দ্রবর্গ এবং বোম্বাইয়ের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইংরেজি ভাষা এবং ইউরোপীয় কলা এবং বিজ্ঞানের 3টি অধ্যাপকের পদের জন্য অর্থ সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। মাদ্রাজের জন্মিত ধনী ব্যক্তির অর্থনুকূল্যে তাহলে এর মধ্যে কিন্তু বেনারসি ইংরেজি বিদ্যালয় এবং ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠিত হয়। 1827 খ্রিস্টাব্দে দেশীয় রাজেন্দ্রবর্গ ও বোম্বাইয়ের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইংরেজি ভাষা এবং ইউরোপীয় কলা এবং বিজ্ঞানের 3টি অধ্যাপকের পদের জন্য অর্থ সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। মাদ্রাজে জন্মিত ধনী ব্যক্তির অর্থানুকূল্যের কথায় থাকা ফলে চিদাম্বরম এবং কাঞ্চীপুরম বিদ্যালয় স্থাপিত হয়। কিন্তু এখানে যেহেতু বাংলাদেশের তুলনায় ইংরেজি শিক্ষার প্রসার কিন্তু অন্যান্য প্রদেশে খুবই কম হয়েছিল। বাংলায় কিন্তু শিক্ষার বিস্তার অনেকটাই হয়েছিল। এইভাবে সরকারি এবং বেসরকারি প্রচেষ্টায় ইংরেজি শিক্ষার প্রসারের ফলে ভারতবর্ষের সামনে পাশ্চাত্যের দ্বার কিন্তু উন্মুক্ত হয়েছিল। ভারতে ইংরেজি বিস্তারের সূচনাকারী ফরাসি বিপ্লবের আদর্শ সমগ্র ইউরোপে গভীরভাবে প্রভাবিত করে। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে গতানুগতিক প্রাচীন লক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা পরিবর্তে ভারতবাসী অনুসন্ধানী ও যুক্তিবাদী। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে গতানুগতিক প্রাচীন লক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা পরিবর্তে ভারতবাসী অনুসন্ধানী এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। প্রাচীন ঐতিহ্য, রীতিনীতি, ধ্যান ধারণা প্রভৃতি মধ্যযুগীয় জগতে এবং অন্ধবিশ্বাসের স্থান দখল করে আধুনিক যুক্তিবাদী চিন্তাদর্শন। প্রাচীন ঐতিহ্য, রীতিনীতি, ধ্যান ধারণা প্রভৃতি মধ্যযুগীয় জগতে এবং অন্ধবিশ্বাসের স্থান দখল করে আধুনিক যুক্তিবাদী চিন্তাদর্শন। এই নতুন চিন্তাধারা প্রভাবিত ভারতীয় সমাজ সনাতন ধর্মকে সনাতন ধর্মকে আচার বিধি এবং কুসংস্কারের থেকে মুক্ত করার চেষ্টা করা হয়।
ধর্মের নবকল্যাণের মাধ্যমে কিন্তু ধর্মভিত্তিক ভারতীয় সমাজে সর্বপ্রথম নবজাগরণের কিন্তু সূত্রপাত ঘটেছিল। এই নবজাগরণের স্পন্দন ক্রমশ ভারতীয় সমাজ, সাহিত্য ও রাজনীতিকে তৈরি করে প্রমাণিত করে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে ইয়ং বেঙ্গল বা নবগণ নাম কিন্তু উল্লেখযোগ্য। তারা সমাজ, রাজনীতি, শাসন ব্যবস্থার সংস্কার, দেশের স্বাধীনতা, অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। পাশ্চাত্য শিক্ষা হলে জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়। ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এই নতুন আন্দোলনে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীকালে জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব কিন্তু তারা গ্রহণ করেছিলেন। এই পরের অধ্যায়টি হচ্ছে যেটা আমরা দেখতে পাবো ভারতের যে নতুন ধরনের জমি বন্দোবস্ত করা ছিল তার মধ্যে আমরা প্রথমেই চিরস্থায়ী বন্দোবস্ত, রাজবাড়ী বন্দোবস্ত, মহলবাড়ি বন্দোবস্ত। মোটামুটি ভাবে কোম্পানি প্রথমে পাঠশালা, একশালা বন্দোবস্তে, একশালা বন্দোবস্তে কিন্তু পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়েছিল। 1772 খ্রিস্টাব্দে কয়েকজন বণিক এবং কোম্পানি কর্মচারী চিরস্থায়ী বন্দোবস্তের সপক্ষে কিন্তু মত প্রকাশ করেছিল এবং আমরা সবাই জানি 1793 খ্রিস্টাব্দে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রপাত হয়েছিল। 1776 খ্রিস্টাব্দে ফ্রান্সিস কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের তার পরিকল্পনা পেশ করেছিলেন। আলেকজান্ডার ডাফ বাংলার ভূমি ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা গল্প বলে। চিরস্থায়ী বন্দোবস্ত কাজের সঙ্গে জমিদারদের সঙ্গে এবং এতে কিন্তু অনেক নিয়ম ছিল যে সূর্যাস্তের আগে তাকে 11 ভাগে যে কোম্পানিকে তার দেওয়া রাজস্ব দিতে হবে এবং বাকিটা জমিদারের থাকবে এবং এই সূর্যাস্ত আইনের মধ্যে বা সূর্যাস্তের মধ্যে যদি তাকে সে না দিতে পারে তাহলে সেই জমি বাজেয়াপ্ত করা হবে, জমিদারি বাজেয়াপ্ত করা হবে এবং কোম্পানি সেখানে ইচ্ছে মতো রাজস্বের হার বৃদ্ধি করেছিল এবং উপরে কোম্পানি এবং জমিদার এবং তার মাঝখানে কিভাবে বুদ্ধিসত্ত্ব সৃষ্টি হয়েছে যারা রাজনীতি করে দর্শকদের উপরে খুব অত্যাচার করত। মার্কেন্টাইন বলেছিলেন যে মার্কেন্টাইন মতবাদের অনুগামীরা নাও মনে করে আদর্শের স্থায়ী বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু কৃষির উন্নতি। তাহলে কি আদর্শ কিন্তু স্থায়ী বন্দোবস্ত হলে কৃষির উন্নতি হবে, কৃষির সঙ্গে কিন্তু বাণিজ্যেরও শ্রীবৃদ্ধি ঘটবে। তার মানে কি আইজাক তিনি মনে করতেন যে এইভাবে বাংলার কৃষিতে কিন্তু পুঁজি বিনিয়োগ বাড়বে, কৃষির সঙ্গে শিল্পের প্রসার কোম্পানি তৈরি কর্মচারীদের মধ্যে পিএসডব্লিউ বিকল্পগুলো বিভিন্ন দেশে স্থায়ী বন্দোবস্তের কথা বলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই বন্দোবস্তের সাথে ইংরেজি রাজনীতির মধ্যে নতুন মনোভাব গড়ে উঠেছিল। তার ভূমি রাজস্ব সম্পর্কিত প্রস্তাব রাষ্ট্রপতিদের কিন্তু প্রভাবিত করেছিল। তার দুটি প্রস্তাব ছিল হচ্ছে যে জমির তার দুটি প্রস্তাব আমরা কি দেখতে পেয়েছিলাম যে জমিদার জমির মালিক এবং তার সঙ্গে কিন্তু স্থায়ী বন্দোবস্ত করতে হবে। তার মানে কি জমিদার হচ্ছে জমির মালিক এবং তার সঙ্গে কিন্তু স্থায়ী বন্দোবস্ত করতে হবে, করা উচিত। কর্নওয়ালিস হওয়া উচিত। কর্নওয়ালিস গ্রহণ করে এবং আর সমস্ত প্রস্তাব কিন্তু অগ্রাহ্য হয়ে যায়। জেমস হিল লিখেছেন যে কর্নওয়ালিসের অভিনেতাকে সরকার চিরস্থায়ী বন্দোবস্তের জন্য কিন্তু দায়ী ছিল। মোটামুটি ভাবে নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে অনেক আলোচনা করে কিন্তু 1793 বন্দোবস্তের কিন্তু সূত্রপাত হয়। তো এতে কি জমিদারদের নিরাপত্তা এবং রাজ্যের স্বাচ্ছন্দ্যের দিকে নজর বলা হয়। জমিকে বংশানুক্রমে জমিদারি ভোগ করবেন, জমিদারি ভোগ করবেন, তাদের দেয় রাজস্ব পরিমাণ কিন্তু কখনো বাড়ানো হবে না। জমিদাররা যে রাজস্ব সরকারকে দেবে সেই রাজস্ব কিন্তু বাড়ানো হবে না। ডিরেক্টর সভার নির্দেশে চিরস্থায়ী বন্দোবস্তের রূপরেখা কিন্তু সুস্পষ্ট হয়ে উঠেছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন দিক নিয়ে কিন্তু কোম্পানি অনেক বিতর্ক চলছিল। এই বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস, বোর্ড অফ জেনারেল জনসন এবং কোম্পানির
কমিশনের সভাপতি জন শোট এবং কোম্পানির প্রধান সেরেস্তাদার জেমস ব্রাউন। এই বিতর্কে ৪টি দিক ছিল: জমির মালিকানা, রাজস্বের ভিত্তি, কবর এবং এই বিতর্কে কি ৪টি দিক ছিল? জমির মালিকানা, রাজস্বের ভিত্তি, কবর এবং পরিমাণ, বন্দোবস্তের মেয়াদ এবং কর সংগ্রহ হিসাবে জমিদারদের কিন্তু উপযুক্ত থাকে। বাংলাদেশের জমির মালিককে এই প্রশ্নে ব্যাংক এবং সুদের মধ্যে কিন্তু বিতর্ক চলছিল। সুদের মধ্যে জমিদার হলে জমির মালিক তারা উত্তরাধিকার সূত্রে কিন্তু জমিদারি ভোগভাবে করেন, দান বিক্রি বা বন্ধক রাখার কিন্তু অধিকার তাদের আছে। গ্রান্ট মতে বিরোধিতা করে জমির মালিক হলো রাষ্ট্র, জমিদার হচ্ছে কর সংগ্রহ মাত্র, এর জন্য তিনি কমিশন পান। অবশেষে নানান বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু 1793 খ্রিস্টাব্দে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু শুরু হয়। তিনি জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত চেয়েছিলেন, কিন্তু স্থায়ী বন্দোবস্ত দীর্ঘমেয়াদী শর্তি চেয়েছিলেন। জমিদারদের সঙ্গে স্থায়ী বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত চেয়েছিলেন, কিন্তু একেবারে স্থায়ী বন্দোবস্ত চাননি। তথাপি কিন্তু চিরস্থায়ী কর্নওয়ালিস মনে করেছিলেন যে কোম্পানির হাতে যথেষ্ট তথ্য আছে, মর্মন্তরে কোনো কিছু পুনরুদ্ধার করে স্থায়ী বন্দোবস্তের আয়োজন না হলে সংগ্রহে কোম্পানির ক্ষতি হবে। ভূমি রাজস্বের সংগ্রাম হিসাবে জমিদারদের উপযুক্ততা নিয়ে শোট এবং কর্নওয়ালিসের মধ্যে কিন্তু মতপার্থক্য দেখা দিয়েছিল। নতুন ভূমি ব্যবস্থায় জমিদারদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কর্নওয়ালিস মনে করেন জমি স্থায়ী স্বার্থ পেলে তারা কৃষি পুনর্গঠনে কিন্তু যত্নবান হবে। বাংলার গ্রামীণ অর্থনীতিতে বড় রকমের পরিবর্তন কিন্তু ঘটে যাবে। শোট জমিদারের দক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে কিন্তু সন্দেহ পোষণ করতেন। তিনি মনে করতেন জমিদারি পরিচালনার জন্য অধিকার দক্ষতার প্রতি বাঙালি জমিদারদের মধ্যে তার অভাব ছিল। তথাপি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে এই সূত্রপাত হয় এবং কর্নওয়ালিস মনে করেছিল যে এদেশে প্রচলিত ব্যবস্থার কর বাস্তবায়নের জন্য অযোগ্যতা এবং অযোগ্যতা তৈরি হবে। সরকারি দপ্তরে নামানোর পরে থেকে পরিশ্রম ও নীতিবাহিতা করেও তারা কিন্তু করে না। 1787 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস জেলার কালেক্টরের রাজস্ব পরিমাণ, জমিদার এবং ইজারাদারদের নাম এবং রায়তের স্বার্থ রক্ষামূলক কিছু সুপারিশ পাঠানোর নির্দেশ দেন। কালেক্টরের পাঠানো পত্রে বোর্ড অফ রেভিনিউ সুপারিশ অনুযায়ী কিন্তু প্রতিশ্রুতি দেন তিনি অস্থায়ীভাবে 10 আনা বন্দোবস্ত কিন্তু প্রচলন করেন 1790 খ্রিস্টাব্দে। জমিদার তিনি প্রতিশ্রুতি দেন নির্দেশনা অনুমোদন করে তাদের সাথে চিরস্থায়ী বন্দোবস্ত করবেন। বাংলা বিহারের মোট ভূমি রাজস্ব হলো তাহলে মোটামুটি ভাবে জমিদারি অন্তর্ভুক্ত আদায়ের অধিকার বাতিল করা হয় এবং অবশেষে 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। জমিদার পুরস্কারভিত্তিক জমির মালিক হয়ে স্বীকৃতি লাভ করে রাজস্ব স্থায়ীভাবে কিন্তু ধার্য করা হয়। কোনো কারণে রাজস্ব মুক্ত করা হবে না বলে কিন্তু জমিদারদের জানিয়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদারি হিসাবে বিক্রি করে সরকারের প্রাপ্য কিন্তু আদায় করা হবে। প্রয়োজন বোধ করে সরকার অধীনস্থ তালুকদার এবং রায়তের স্বার্থ রক্ষামূলক আইন তৈরি করতে পারবে। যেসব রায় দীর্ঘকাল ধরে স্থায়ীভাবে রাজস্ব দিয়েছেন তাদের কিন্তু রাজস্ব বৃদ্ধি করা যাবে না। অন্যদের ক্ষেত্রে করোনার হার অনুযায়ী রাজস্ব ধার্য করা হবে। জমিদার কৃষকদের অধিকার স্বীকার করে পাট্টা দেবে, কৃষক জমিদারদের খাজনা প্রতিশ্রুতি প্রক্রিয়া দেবে, কৃষকের জন্য নিরাপত্তা বাড়াবে। জমিদার বিচারক শাসক ও সংগ্রাম হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন না। জমিদার ইচ্ছে মতো জমিদারি দান বিক্রি বা বন্ধ দিতে পারবে সরকারি অনুমোদনে কিন্তু কোনো রকমের। তাহলে জমিদার বিচারক শাসক এবং শুল্ক সংগ্রাম হিসাবে কোনো দায়িত্ব পালন করবে না। জমিদার ইচ্ছে মতো জমিদারি দান বিক্রি বা বন্ধ দিতে পারবে সরকারি অনুমোদনে কিন্তু প্রয়োজন হবে না। এরপর আমরা দেখব যে রায়তবাড়ি ব্যবস্থা। রায়তবাড়ি ব্যবস্থা কি? রায়তবাড়ি ব্যবস্থা ব্রিটিশ সরকার ভারতের ভূমি বন্দোবস্ত করে দিতে তার বিধান 52% ছিল কিন্তু রায়তবাড়ি বন্দোবস্ত 19% গড়বাড়ি আর মাত্র 19% ছিল হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। বাংলাদেশের সরকারি চিরস্থায়ী
বন্দোবস্ত প্রবর্তন করার পরে সারা দেশে এই ব্যবস্থা কিন্তু প্রবর্তনের কথা ভেবেছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের জন্মলগ্ন থেকে এই বিরোধিতা ছিল। এই ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় কি যুক্তি ছিল? জনসংখ্যা চাষাবাদ বলে সরকার কিন্তু বাড়তি আর কোনো কিন্তু ভাগ পায়নি। এমন যেখানে সরকার সরাসরি রাজ্যের সঙ্গে 20 বা 30 বছরের বন্দোবস্তে বাড়তি আয় ভাগ পেতে চেয়েছিলেন। অন্য অসুবিধা হলো যে বাংলা বিহারের মধ্যে সর্বোচ্চ কোনো জমিদার শ্রেণী ছিল না। এসব নানান কারণে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত দেশের অন্যান্য স্থানে কিন্তু শুরু করা যায়নি। স্কটল্যান্ডের অধিবাসী থমাস মানরো এবং এলফিনস্টন হলে রায়তকারী এবং মাউসফোর্ড এলফিনস্টন হলে রায়তকারী ব্যবস্থা প্রবর্তক। এরা ছিল স্কটল্যান্ডের নবজাগতিক আলোকিত মানুষ। এরা বড় জমিদারি পছন্দ করতেন না। এরা সম্পূর্ণ কৃষক নিয়ে গড়া কৃষি অর্থনীতি, এরা বড় জমিদারি পছন্দ করতেন না এবং সম্পূর্ণ কৃষক নিয়ে গড়া কৃষি অর্থনীতি আস্থা রেখেছিলেন। রায়তকারী ব্যবস্থা প্রবর্তনের পিছনে শুধু দার্শনিক ছিল না, ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি বাস্তব প্রয়োজন। যুদ্ধের জন্য সরকারি ব্যয় বেড়েছিল, এখন সরকার আয় বাড়ানোর দিকে নজর দিয়েছিল। এই কারণে 1822 খ্রিস্টাব্দে কিন্তু রায়তকারী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল। রায়তকারী ব্যবস্থার মূল কথাই ছিল হচ্ছে রায়তের সঙ্গে গুজরাট এবং বম্বে অঞ্চলে কিন্তু এই রায়তকারী ব্যবস্থা সম্প্রসারণ ঘটেছিল। রায়তকারী ব্যবস্থার মূল কথা হলো রায়তের সঙ্গে সরাসরি আলোচ্য বন্দোবস্ত। সরকার 30 বছর বা একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু বন্দোবস্ত করেছিল। ইজারা উল্লেখিত সব জমি বা একটা অংশ রায় ছেড়ে দিতে পারে, হাজার বছর ব্যাপারে সংশোধন না থাকলে সরকার হস্তক্ষেপ করবে না। রায় যদি ইচ্ছে মতো জমি বন্ধ বা বিক্রি করতে পারবে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও সরকার জমি উন্নতির জন্য কিন্তু কর বসাবে না। রায়তকারী ব্যবস্থায় সরকার হলে নির্দিষ্ট অতিক্রান্ত হলেও সরকার জমি উন্নতির জন্য নতুন হারে কর বসাবে না। রায়তকারী ব্যবস্থায় সরকারের মূল জমিদার সম্পত্তি বা কৃষক নিয়মিত রাজস্ব দিয়ে কিন্তু তারা ভূমিস্বত্ব পেয়েছিল। রায়তকারী বন্দোবস্তে জমি জরিপ করে জরিপ বাবদ উৎপাদিত পণ্যের মূল্য, কৃষকের শ্রমের মূল্য, লাঙ্গল, বলদ ইত্যাদি কিন্তু রায়তকারী বন্দোবস্তে জমি জরিপ করে জমি উৎপাদিত পণ্যের মূল্য, কৃষকের শ্রমের মূল্য, লাঙ্গল, বলদ ইত্যাদি অবক্ষয় মূল্য হিসাবে কিন্তু অবক্ষয় মূল্য হিসাব করে কিন্তু কর ধার্যের ব্যবস্থা করা হয়েছিল। রায়তকারী ব্যবস্থায় কর ধার্যের বিষয়টি কিন্তু ছিল খুবই জটিল। উৎপন্ন কৃষিজ পণ্যের উৎপাদন ইত্যাদি লাঙ্গল ইত্যাদি বা খতের ধার্য ইত্যাদি কিন্তু হিসাবের মধ্যে ছিল। এই ব্যবস্থার সপক্ষে বিপক্ষে অনেকে যুক্তি দেখিয়েছে, যেমন চিরস্থায়ী বন্দোবস্তের সপক্ষে এবং বিপক্ষে যেমন দেখানো হয়েছিল, তেমনি রায়তকারী বন্দোবস্তের বিপক্ষে এবং সপক্ষে কিন্তু সবাই যুক্তি দেখিয়েছিল। কমিশন রিপোর্টের ভিত্তিতে কিন্তু নতুন করে জমিজরিপের কাজ হাতে নেওয়া হয়েছিল। কৃষকের উপরে করের বোঝা নেমেছিল। সরকার উৎপাদনের ভিত্তিতে 50% বেশি দাবি করে। কৃষি ব্যবস্থার লক্ষণিক উন্নতি ঘটেছিল, তবে দুই দিকে ঘটনা কিন্তু দুবার করে ঘটেছিল। এই জন্য ভূমি হস্তান্তরের ঘটনা তেমন বাড়েনি। মহাজনরাও কিন্তু ঋণের দায় জমি পেয়ে নিত। গ্রামীণ সমাজের স্থানীয় প্রধানদের কিন্তু কর্তৃত্ব বেড়েছিল, অনেকে প্রভাবশালী হয়ে উঠেছিল। সরকার রায়তদের ঠিক করেছিল, সরকার রায়তের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি। গুজরাট এবং বম্বে অঞ্চলে কিন্তু এই রায়তের ব্যবস্থা সম্প্রসারণ করেছিল। পশ্চিম ভারতে এই ব্যবস্থার প্রতিষ্ঠা ছিল মান্দ্রাজ, গোলগামী, এলফিনস্টন এসব অঞ্চলে কিন্তু দেশমুখ এবং প্রতিদাররা কিন্তু রাজস্ব পাখিরা এসব অঞ্চলে কারা রাজস্ব আদায় করতে, এইসব অঞ্চলে দেশমুখ এবং পাখিরা কিন্তু রাজস্ব আদায় করত। সরকার বেসরকারি রায়তকারী বন্দোবস্ত করে সরাসরি কৃষকের কাছ থেকে রাজস্ব
রাজস্বের হার ছিল বেশ কিছু, ফসল নষ্ট হলে দাম কমে গেলে কৃষকদের মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য থাকতে হতো। অসহ্য হতে পার্শ্ববর্তী অঞ্চলে পালিয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করত। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে রাজবাড়ী বন্দোবস্তের সম্পর্কে কিন্তু অনেক ভিত্তি ছিল। ভারতের 29% যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং পরবর্তী ব্যবস্থা হচ্ছে মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়ি ব্যবস্থা কি ভারতের 29% কৃষিদের উপর কিন্তু মঙ্গলবাড়ি বন্দোবস্ত হয়েছিল। ফিরোজশাহ এবং রায়বাড়ী বন্দোবস্ত ভারতের গ্রামীণ নির্যাতন থেকে স্থায়ী সারাকালে রাজবাড়ী বন্দোবস্তের ভারতের গ্রামীণ প্রজাতন্ত্র থেকে স্থায়ী আসন কিন্তু কখনোই দেওয়া হয়নি। মোটামুটি ভাবে মহালবাড়ী ব্যবস্থা আমরা কি দেখেছিলাম, এই ব্যবস্থা কোথা থেকে এখানে এই ব্যবস্থায় মোটামুটি ওই হিমালয় পাদদেশ থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মহালবাড়ী ব্যবস্থা ছিল। গ্রামীণ মহালবাড়ী ব্যবস্থা কিন্তু হঠাৎ করে কারোর মাথা থেকে বেরোয়নি, এটা অনেকদিন ধরেই ছিল। জনগণ বাংলার বেনারসের শাসক থাকাকালীন কিন্তু তিনি একভাবে গ্রাম বা মহানগরী রাজস্বের বন্দোবস্ত করে তুলেছিলেন। মধ্য ভারতে কারা ছিল? মাইকুজারি, এরা ছিলেন, যার ছোট গোস্বামী ছিল, অযোধ্যা ছিল তালুকদার রায়। তাহলে মোটামুটি ভাবে এইসব বিষয় করেই কিন্তু এই মহালবাড়ী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। মহালবাড়ী ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে হয়েছিল একটি মহাল। মহালের জমি জরিপ করে উৎপাদন এবং উৎপাদনের বাজার দাম নির্ধারণ করে রাজস্ব কিন্তু ধার্য করা হবে। তবে বাংলার জমিদারি বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত হল 30 বছরের জন্য, স্থানীয় বন্দোবস্তে সরকার আস্থা হারিয়ে ফেলেছিল। কৃষি উৎপাদনের সর্বাধিক ভাগ পাওয়ার আশা কিন্তু সরকার করেছিল। 19 শতকের গোড়ার দিকে এই অঞ্চল সরকারের অধীনে এলে অস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল। ইজারাদার সঙ্গে রাজস্বের বন্দোবস্ত হয় কিন্তু ফল কিন্তু ভালো হয়নি। এই অঞ্চলে সরকার বৃহৎ তালুকদারদের সম্পত্তি অধিগ্রহণ করে নিলামে বিক্রি করেছিল। 19 শতকে এখানে জমির বাজার গড়ে উঠেছিল, সরকারি কর্মচারী জমি কিনেছিল। 1882 তাহলে মোটামুটি এটা হচ্ছে মহালবাড়ী ব্যবস্থা। মহালবাড়ী ব্যবস্থার জমি ব্যক্তিগত মালিকানা কিন্তু স্বীকার করে নেওয়া হয়। তালুকদার জমির মালিকানা পাবে, রাজস্ব দিতে অপারগ হলে মহাল হারাবে, তবে সম্মিলিত রাজস্ব 18% মালিকানা হিসাবে পাবে। মহালবাড়ী ব্যবস্থায় রাজস্বের হার কিন্তু বেশ কিছু ছিল, পরে তার হার কিন্তু কমানো হয়। 3টি লক্ষ্য সামনে রেখে কিন্তু মহালবাড়ী বন্দোবস্ত গড়ে তোলা হয়েছিল। একটা লক্ষ্য হচ্ছে ভূমি থেকে সর্বাধিক রাজস্ব আদায়ের ব্যবস্থা করা এবং তালুকদারদের অত্যাচার থেকে, দ্বিতীয়ত তালুকদারদের অত্যাচার থেকে কৃষকদেরকে রক্ষা করা এবং কৃষকদেরকে তালুকদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করা এবং কৃষকদের জমির অধিকার দিয়ে কৃষি উন্নতি ঘটানো। অনেক ক্ষেত্রে তালুকদার ও গ্রাম যৌথভাবে মালিকানা পেয়েছিল, এতে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল। ইমতিয়াজ হোসেন এই ব্যবস্থার বিস্তৃত বর্ণনা তিনি দিয়েছিলেন। জমি জরিপ করে বন্দোবস্ত করার কথাও বলা হয়েছিল, কিন্তু জমি জরিপ হয়নি, কর্মচারীরা কিন্তু ছিল খুবই দুর্নীতিগ্রস্ত। রাজস্বের উচ্চ হারের জন্য সরকারি রাজস্ব আদায়কারী সরকার বাকি রাজস্বের দায়ে কিন্তু জমি অধিগ্রহণ করে ক্রেতাভাবে বিক্রি করতে পারেনি। তালুকদার ও মঙ্গলবাড়ী কোনো অঞ্চলে নতুন ব্যবস্থা করে কৃষকরা কিন্তু লাভবান হয়নি। যেসব অঞ্চলে কার্যকরী ফসলের চাষ হচ্ছিল সেখানে কৃষকরা দলিত মহাজনদের কাছে জমি বিক্রি করে, যেসব অঞ্চলে অর্থকরী ফসলের চাষ হচ্ছিল সেখানে কৃষকরা দলিত মহাজনদের কাছে জমি বিক্রি করে দিয়েছিল। উত্তর ভারতে কৃষক বিক্ষোভ মহাবিদ্যালয় এবং শক্তিশালী কাজ করেছিল। ব্রিটিশ সরকার ভারতের রাজবাড়ী মহালবাড়ী বন্দোবস্ত চালু করেছিল। ভারতের কৃষি এবং কৃষকদের কাছে কিন্তু তার মঙ্গলজনক হয়নি। রাজবাড়ী বন্দোবস্ত গোড়ার দিকে ছিল স্বল্প কাজটায়, রাজবাড়ী ব্যবস্থা গোড়ার দিকে কি ছিল? স্বল্প কাজটায় কৃষকের জমি অন্যদিকে মন দিতে পারেনি। যদি কোনো ব্যবস্থা নিতে পরের বন্দোবস্ত সময় কিন্তু তা স্বীকার করা হয়নি। গোড়ার দিকে সরকার তার আদর্শের নীতি পরিষ্কারভাবে স্পষ্টভাবে ঘোষণা করতে পারেনি। সরকারি কর্মচারীরা সুযোগ নিয়ে ইচ্ছামতো কিন্তু রাজস্বের হার ধার্য করত। তার মানে যে উদ্দেশ্য বন্দোবস্তগুলো করা হচ্ছিল সেই রাজস্বের হার কিন্তু যদি বলা হতো যে একটা
দামও নির্ধারণ করা কিন্তু সম্ভব হয়নি। এছাড়া কিন্তু রাজস্ব বিভাগে দুর্নীতি ছিল, সেজন্য কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। রমেশচন্দ্র দত্ত এই অস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করেছিলেন কিন্তু দুটি কারণে। প্রথমত, এই অস্থায়ী বন্দোবস্ত রাজবাড়ী ও মহলবাড়ি উভয় ক্ষেত্রে কিন্তু রাজস্বের হার কিন্তু খুবই ছিল, খুবই উঁচু ছিল। রমেশচন্দ্র দত্তের দ্বিতীয় বক্তব্য ছিল এই বন্দোবস্ত ছিল অস্থায়ী। সরকার অর্থের প্রয়োজন হলে রাজস্ব বাড়িয়ে দিত এবং কৃষক কিন্তু তখন জমির কৃষি উন্নতিতে আগ্রহ হারিয়ে ফেলেছিল। রমেশচন্দ্রের তৃতীয় বক্তব্য, ঊনিশ শতকের ইতিহাসে ভারতের সর্বত্রই কিন্তু দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে, কিন্তু ওই সময়কালে বাংলায় কোনো দুর্ভিক্ষ হয়নি। স্থায়ী রাজস্ব বন্দোবস্ত হলো এর কারণ। দুর্ভিক্ষের সঙ্গে ভূমি রাজস্ব ব্যবস্থার সম্পর্ক খুব নির্ভর করলেও কিন্তু অনেক অর্থনীতিবিদরা মনে করে রাজস্ব আরো বেশি করলে কিন্তু কৃষকের হাতে সঞ্চয় থাকছে না, দুর্ভিক্ষের প্রকোপ থেকে আত্মরক্ষার ক্ষমতা কিন্তু তার লুপ্ত হয়ে গেছিল। অস্থায়ী বন্দোবস্ত রাজধানী করতে পারলে গ্রামীণ ব্যবস্থাকে অস্বীকার করা হয়ে গেছিল। নতুন জমির মালিক প্রাচীন স্থায়ী কৃষক এখানে নতুন জমির মালিক প্রাচীন স্থায়ী কৃষক রায়তের অধিকারও কিন্তু স্বীকার করেছিল। রায়তকরণী অঞ্চলে জরিপের ব্যয়ও ছিল বেশি, কারণ এই অঞ্চলে বিস্তৃতভাবে জরিপের ব্যবস্থা করা হয়েছিল। এই জরিপের ব্যয়টাও কিন্তু কৃষকদের কাছে চাপানো হতো। সম্পূর্ণ কৃষক চাষবাস থেকে সরে দাঁড়িয়ে তার জমি দরিদ্র প্রজাকে বন্দোবস্তে খাজনা আদায়ের ব্যবস্থা করেছিল। এর পরিণতি হলো রায়তকরণী মহলে কিন্তু অনেক জমি মহাজনের হাতে কিন্তু চলে গিয়েছিল। যেই উদ্দেশ্যে বন্দোবস্ত করা হয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু এখানে হয়নি, কারণ অনেক জমি মহাজনের হাতে কিন্তু চলে গিয়েছিল। সরকার কৃষকের জমির মালিকানা ও বিক্রির অধিকার দিয়ে ভূমিহীন কৃষক আবির্ভাব নিশ্চিত করতে হবে। সরকার কৃষকের জমির মালিকানা এবং বিক্রির অধিকার দিয়ে কিন্তু ভূমিহীন কৃষকের অধিকারকে সুনিশ্চিত করেছিল। তার মানে কি হলো, সরকার এই যে বিদেশিকারী করেছে সেটা সরকারের কিন্তু ব্যর্থ। এই দুটি আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে কি করে ভারতের শিক্ষা বিস্তার হলো এবং ভারতে নতুন করে কিভাবে বন্দোবস্তের সূচনা হয়েছে। আজকের আলোচনায়